আসসালামু আলাইকুম। আমি নাজমিন আক্তার। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে কোষ চক্র। কোষ চক্র তাহলে কোষ হচ্ছে আমাদের দেহে কোষ বিভিন্নভাবে বিভাজিত হয়ে থাকে। কখনো দেখা যায় যে একটি কোষ উৎপন্ন করে বা বহুকোষীয় উৎপন্ন হতে পারে। তাহলে আমাদের কোষ চক্র, যে কোষের যে একটি কোষ সৃষ্টি হবে, তারপর বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বিভাজিত হবে, এই তিনটি প্রক্রিয়ায় যে জীবন সম্পন্ন করে থাকে কোষ চক্র। তাহলে আমরা কোষ চক্রের সংজ্ঞায় বলতে পারি যে একটি কোষের সৃষ্টি, তারপর বৃদ্ধি, তারপর বিভাজিত এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, একে আমরা কোষ চক্র বলে থাকি। কোষ চক্র বলে থাকি। তাহলে কোষ চক্রের হচ্ছে জীবদেহে কোষ যদি সঠিকভাবে বিভাজিত না হয় বা বিভাজিত হতে না পারে, তাহলে দেহকে সুস্থ রাখা যাবে না। আর এই কোষ বিভাজনের জন্য আমাদের প্রয়োজনীয় বাহ্যিক বা অভ্যন্তরীণ প্রয়োজনীয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকে। এই কোষ চক্রের উপর নির্ভর করবে যে কোষের প্রকারটা, সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে এই মাইটোসিস কোষ বিভাজনের আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে দুইটি কোষ উৎপন্ন হয়। তাহলে এই মাইটোসিস কোষ বিভাজনের জন্য যে পদার্থগুলো সংশ্লেষণ করা দরকার, তা এই অন্তর্বর্তী পর্যায়ে এটি সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে আমরা এখন দেখবো যে কোষ চক্রের প্রকারভেদ। কোষ চক্র প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ইন্টারফেজ পর্যায়, দুই হচ্ছে এমফেজ পর্যায়। তাহলে যে আমরা এখন কোষ চক্রের দুটি ভাগ দেখলাম, ইন্টারফেজ পর্যায় এবং দ্বিতীয়টি হচ্ছে এমফেজ পর্যায়। এই ইন্টারফেজ পর্যায়টি হচ্ছে এই দুইটি এমফেজের মধ্যবর্তী অবস্থায় অবিভাজনরত কোষকে আমরা ইন্টারফেজ বলে থাকি। তাহলে আর এমফেজ হচ্ছে যে পর্যায়ে কোষটি বিভাজিত হয়, সেটিকে আমরা এমফেজ বলে থাকি। এই কোষ চক্রটি একটি সময় নিয়ে কোষ চক্রটি সম্পন্ন করে। এই কোষ চক্র যে সম্পন্ন করে, তার অধিক কোষটি এই ইন্টারফেজ পর্যায়ে অবস্থান করে। তাহলে ইন্টারফেজ কোষ চক্রের যে সময় ব্যয় হয়, তার 90 থেকে 95 ভাগ হচ্ছে এই ইন্টারফেজ পর্যায়েই হয়ে থাকে। আর এনফেজ পর্যায়ে যে অংশটি বিভাজিত হয়ে থাকে, তার 5 থেকে 10% সময় নেয়। তাহলে এই ইন্টারফেজ পর্যায়ে এই কোষ চক্রটিকে সম্পূর্ণ করতে দুইটি ফ্যাক্টর কাজ করে। একটি হচ্ছে অভ্যন্তরীণ ফ্যাক্টর, আরেকটি হচ্ছে বাহ্যিক ফ্যাক্টর। তাহলে অভ্যন্তরীণ ফ্যাক্টরকে যে করবে, পদার্থটি করে, সেটি হচ্ছে নিউক্লিক সিডিকে যৌগ। আর হচ্ছে বাহ্যিক উদ্দীপনাকে প্রদান করে থাকবে হচ্ছে সিডিকে সাইক্লিক সিডিকে যৌগ। এটি অভ্যন্তরীণ উদ্দীপনাকে প্রদান করে থাকবে। আর যেটি হচ্ছে বাহ্যিক উদ্দীপনা প্রদান করবে, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের এবং গ্রোথ ফ্যাক্টর, বিভিন্ন ধরনের এনজাইম এবং গ্রোথ ফ্যাক্টর।
এনজাইমের গ্রোথ ফ্যাক্টর এটি হচ্ছে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে থাকবে। এই ইন্টারফেস পর্যায়টি দীর্ঘ হয়ে থাকে। ইন্টারফেস পর্যায়ে সমস্ত ইন্টারফেস পর্যায়ে এমফেজ পর্যায়ে কোষ বিভাজিত হওয়ার আগে যে পূর্ব প্রস্তুতিমূলক কাজগুলো হয়ে থাকে সেগুলো হয়ে থাকে ইন্টারফেস পর্যায়ে। এই ইন্টারফেস পর্যায়ের নিউক্লিয়াসটি বহুবার ক্রিয়া বিক্রিয়া ঘটায়, তাই এই ইন্টারফেস পর্যায়ের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। বিপাকীয় নিউক্লিয়াস তাহলে এটাকে বলা হয় যে নিউক্লিয়াসটি অবস্থান করবে, এটিকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। তাহলে আমরা বুঝলাম যে ইন্টারফেস পর্যায়ে যে কাজগুলো এমফেজ পর্যায়ে কোষ বিভাজনের জন্য যে কাজগুলো সম্পূর্ণ করা হয় তার সম্পূর্ণটাই হয়ে থাকে ইন্টারফেস পর্যায়ে। মানে ইন্টারফেস পর্যায়কে আমরা প্রস্তুতিমূলক পর্যায়েও বলে থাকি। তাহলে এই ইন্টারফেস পর্যায়কে আবার ইন্টারফেস পর্যায়কে তিনটি উপপর্যায়ে ভাগ করা যায়। একটি হলো জি1 দশা বা গ্যাপ 1 দশা। 2 নম্বরে হচ্ছে এস দশা বা সিনথেসিস দশা। আর 3 নম্বরটি হচ্ছে গ্যাপ 2 দশা। তাহলে এই তিনটি উপপর্যায় হচ্ছে ইন্টারফেস পর্যায়ে। এই ইন্টারফেস পর্যায়কে আমরা তিনটি উপপর্যায়ে ভাগ করছি, যথা গ্যাপ 1 দশা, এস দশা এবং গ্যাপ 2 দশা। এই গ্যাপ 1 দশা হচ্ছে কোষটি পরবর্তীতে বিভাজিত হবে কিনা তার সিদ্ধান্ত গ্রহণ করবে এই গ্যাপ 1 দশা। আর এই গ্যাপ 1 দশার প্রথমেই একটি হচ্ছে সাইক্লিক এক ধরনের প্রোটিনের সাথে সিডিকে যৌগ। সিডিকে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বা একে হচ্ছে সিডিকে সাথে যুক্ত হয়ে ফসফোরাইলেশন প্রক্রিয়ার গতি ত্বরান্বিত করে এবং নিয়ন্ত্রণ করে। এই গ্যাপ 1 দশায় আরো বিভিন্ন ধরনের প্রোটিন ডিএনএ এবং আরএনএ প্রতিলিপনের জন্য উপাদান তৈরি করে থাকে। তাহলে এখন আমরা এই সময়ে এই গ্যাপ 1 দশায় এখানে কোষচক্রের সময় ব্যয় করে 30 থেকে 40 ভাগ। এই গ্যাপ 1 দশায় কোষচক্রের মোট সময়ের 30 থেকে 40 ভাগ সময় ব্যয় করবে গ্যাপ 1 দশায়। এবং এস দশায় ডিএনএ এস দশার প্রথম কাজ হচ্ছে ডিএনএ এর যে গঠন হলো ডিএনএ এর যে নিউক্লিয়াস, একটি কোষের একটি নিউক্লিয়াস সমস্ত ডিএনএ এর প্রতিলিপন। তাহলে এই ডিএনএ প্রতিলিপনটি সম্পূর্ণ হবে এস দশায়। এই সময় কোষ চক্রটির সময় ব্যয় হবে 30 থেকে 50%। ব্যয় হয়ে থাকবে এই এস দশায়। কোষ চক্রের যে সময়টি বাকি সময় আছে তার 30 থেকে 50 ভাগ ব্যয় হবে সিনথেসিস দশা বা এস দশা। এবার আসবে হচ্ছে জি2 দশা মানে গ্যাপ 2 দশা। এই গ্যাপ 2 দশায় জি1 দশার কোনো কিছু মিসিং হয়েছে কিনা, এস দশায় কিছু বাদ পড়ছে কিনা, এগুলো সম্পূর্ণটা প্রস্তুতি করে সম্পূর্ণ করে পরবর্তী কোষ বিভাজন বা এমফেজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে। যেটি হচ্ছে এমফেজে কোষ বিভাজনের জন্য যে প্রস্তুতিগুলো থাকবে তা জি2 দশায়
পূর্ণ হবে। তাহলে এখানে G2 দশা আছে এম ফেজ, এই দশায় আরো হচ্ছে একটি যেটি নির্ভর থাকে মাইক্রোটিউবিউলস। এই G2 দশায় সব সূচনা হবে বা তৈরি হবে মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউল, আর এই মাইক্রোটিউবিউলটাই সূচনা হবে বা তৈরি হবে এই G2 দশায়, এবং মাইটোসিস পর্যায়ে যে স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হবে তার সম্পূর্ণটাই দেখা যাবে যে এই G2 বা গ্যাপ 2 দশায় তৈরি হবে। এখানে একটি সেন্ট্রোসোম বিভক্ত হয়ে দুইটি সেন্ট্রোসোমেও তৈরি হবে এই G2 দশায়। আর কোষ বিভাজনের জন্য যে প্রকার শক্তি প্রয়োজন, এটিপি শক্তি প্রয়োজন, তা এই G2 দশায় তৈরি হয়ে থাকবে। তাহলে আজকে আমরা দেখে নিলাম যে ইন্টারফেস পর্যায়ের উপপর্যায়গুলো G1 দশা, S দশা এবং G2 দশা, কিভাবে কোষ চক্রটা কিভাবে এম ফেজে কোষ বিভাজিত হওয়ার আগে কিভাবে প্রস্তুত করে নেয় সেটা হচ্ছে আমরা দেখে নিলাম। এখন কোষ চক্রের সময়টা কিভাবে বাইরে সেটা আমরা দেখে নিব। কোষ চক্র তাহলে এখানে আছে এম ফেজ বা মাইটোস, এম ফেজ যেখানে সময় ব্যয় হবে 5 থেকে 10 ভাগ। আর এখানে আছে G1 দশা, এখানে সময় ব্যয় হবে 30 থেকে 40 ভাগ। আর হচ্ছে GS দশা, যেখানে ডিএনএ প্রতিলিপন হয়ে থাকে, সম্পূর্ণ হয়ে থাকে, সেখানে সময় ব্যয় হবে 30 থেকে 50 ভাগ। আর এই যে এম ফেজের কোষ বিভাজন প্রস্তুতি করার জন্য যে প্রস্তুতিমূলক সময়টা থাকবে সেটা হচ্ছে G2 দশা। এখানে সময় ব্যয় হবে 10 থেকে 20 ভাগ। তাহলে আমরা দেখে নিলাম যে কোষ চক্রটা, এবং কোষ চক্রের বাকি এই এম ফেজ, শুধু বাকি এম ফেজের 5/6 ভাগ থেকে বাদ দিয়ে যে সময়টা ব্যয় হয় পুরোটাই হয় ইন্টারফেজ বা মধ্যবর্তী বা প্রস্তুতি পর্যায়। তাহলে আমরা দেখে নিলাম যে কোষ চক্র কি, কোষ চক্রের কিভাবে হয়, তার পর্যায়গুলো দেখলাম, তার উপপর্যায় দেখলাম। এখন কোষ চক্রের যে চিত্রের মাধ্যমে সম্পন্ন হয় তা দেখলাম। এই কোষ চক্রটি প্রথম যে লক্ষ্য করছেন তিনি হচ্ছেন ওয়াল্টার হাওয়ার্ড ও বেল। 1953 সালে এই কোষ চক্রটি প্রস্তাব করে থাকেন। তাহলে আমরা দেখলাম এখন কোষ চক্র। আর পরবর্তী ক্লাসে দেখব মাইটোসিস কি, মাইটোসিসের বিভাজন পর্যায়গুলো, মাইটোসিসের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।